সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হন্টেড ফ্রেমস, যেখানে প্রতিটি ফ্রেমের ভিতরে লুকিয়ে আছে এক নতুন আতঙ্ক। গ্রাম বাংলায় কিছু জায়গা থাকে যেখানে রাত নামলেই বাতাসের শব্দ বদলে যায়। কোথাও আলো নেই, কোথাও ছায়া নেই, তবুও মনে হয় যেন কেউ দাঁড়িয়ে আছে। নদিয়া জেলার এক ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছে এমনই একটি তালগাছ, একেবারে একা। চারপাশে কোনো গাছ নেই, কোনো বাড়ি নেই, শুধু রাত আর নীরবতা। গ্রামের লোকেরা বলে এই তালগাছের পাশে দাঁড়ালে ভূত দেখা যায় না, কিন্তু দেখা যায় নিজের জীবনের সবচেয়ে বড় অপরাধ। আজকের গল্প তালগাছের একানড়ি, একটি সত্য ঘটনার ছায়ায় তৈরি গ্রাম বাংলার হরর কাহিনী, যেখানে ভয় আসে অতিপ্রাকৃত থেকে নয়, মানুষের ভিতর থেকে। হেডফোন পরে নিন, আলো নিভিয়ে দিন, আর মন দিয়ে শুনুন। নদিয়া জেলার একেবারে শেষ প্রান্তে ছোট্ট একটা গ্রাম, বিষ্ণুপুর। মানচিত্রে তার নাম থাকলেও শহরের লোকের কাছে এই গ্রামের কোনো অস্তিত্ব নেই বললেই চলে। বাসস্ট্যান্ড থেকে নামলে প্রথমে চোখে পড়ে দীর্ঘ ধান ক্ষেত, তার ভেতর দিয়ে চলে যাওয়া মাটির সরু রাস্তা, আর সেই রাস্তার শেষে একটা বিশাল ফাঁকা মাঠ। মাঠটা এতটাই ফাঁকা যে দুপুরবেলা দাঁড়ালে নিজের ছায়াটাকেও অচেনা লাগে। আর সেই মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি তাল গাছ, একটি। চারদিকে দূর দূরান্ত পর্যন্ত কোনো গাছ নেই, না তাল, না খেজুর, না আম, না কাঁঠাল, একটাও না। যেন কেউ ইচ্ছে করলেই বাকি সব কিছু সরিয়ে রেখে এই গাছটাকে একা দাঁড় করিয়ে দিয়েছে। গ্রামের লোকেরা একে বলে তাল গাছের একানড়ি। দিনের বেলা গাছটাকে তেমন ভয়ের কিছু মনে হয় না। রোদে পুড়ে কালচে হয়ে যাওয়া মোটা কাণ্ড, মাথার ওপর ছড়ানো পাতা, সবই স্বাভাবিক। মাঠে গরু চড়ানো ছেলেরা দিনের আলোয় ওই গাছের ছায়ার কাছে গিয়েও দাঁড়ায়, কিন্তু কেউই বেশিক্ষণ থাকে না। কেন থাকে না সে প্রশ্নের উত্তর কেউ দেয় না। সূর্য ডোবার পর থেকেই আসল ব্যাপারটা শুরু হয়। গ্রামের বয়স্করা বলে ওখানে বাতাস আলাদাভাবে বয়। আশেপাশে বাতাস বইলেও গাছটার পাতাগুলো নড়ে না। আবার কখনো এমন হয় চারদিক নিস্তব্ধ, অথচ পাতার ফাঁক দিয়ে শোনা যায় কান্নার মতো শব্দ। কান্না নয় ঠিক, আর্তনাদও নয়। মনে হয় কেউ গলা চেপে ধরে কাঁদছে নিঃশব্দে। কেউ স্পষ্ট করে কিছু বলতে চায় না। বিষ্ণুপুরে যেন কথার ওপরেও একটা অদৃশ্য তালা ঝুলে থাকে। গ্রামে একটা অলিখিত নিয়ম আছে, সন্ধ্যার পর কেউ ওই মাঠের ধারে যায় না। আমি যখন প্রথম গ্রামে এলাম তখন এসব গল্প শুনে হেসেছিলাম। শহরে বড় হওয়া আমার কাছে এসব লোককথা মানে নিছক কুসংস্কার। ভূত, প্রেত, অশরীরী এসব বিশ্বাস করার বয়স আমার পেরিয়ে গেছে অনেক আগেই। আমি এসেছি বিষ্ণুপুরের প্রাইমারি স্কুলে অস্থায়ী শিক্ষক হিসেবে। চাকরিটা স্থায়ী না, মাইনে কম, কিন্তু শহরের কোলাহল থেকে একটু দূরে থাকার লোভ সামলাতে পারিনি। থাকার জায়গা পেয়েছি স্কুলের পাশেই, একটা পুরনো কোয়ার্টার। একসময় নাকি স্কুলের হেডমাস্টার থাকতেন সেখানে, এখন প্রায় পরিত্যক্ত। প্রথম দিন সন্ধ্যায় জিনিসপত্র গুছিয়ে যখন জানালার কাছে দাঁড়ালাম, তখন দূরে সেই মাঠটা চোখে পড়ল। দিনের আলোয় গাছটা যেমন নিরীহ লাগছিল, সন্ধ্যার ছায়ায় তেমন নয়। গাছটা যেন আরও লম্বা হয়ে গেছে, কাণ্ডটা কালো ছায়ার মতো দাঁড়িয়ে। আমি জানালাটা বন্ধ করে দিলাম। সেই রাতেই প্রথম কান্নার শব্দটা শুনি। ঘড়িতে তখন প্রায় রাত 12টা। শব্দটা খুব জোরে না, আবার খুব হালকাও না। এমন এক মাঝামাঝি শব্দ যা শুনে নিশ্চিত হওয়া যায় না সত্যিই কিছু শুনছি নাকি কল্পনা। মনে হয় কেউ অনেক দূরে বসে কাঁদছে, চিৎকার করছে না, গলা ভেঙে যাচ্ছে না, শুধু নিঃশ্বাসের ভেতর দিয়ে কান্নাটা বেরিয়ে আসছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো শিয়াল বা প্যাঁচা হবে। গ্রামে এসব শব্দ নতুন না, কিন্তু কিছু একটা মিল ছিল না। শব্দটার মধ্যে একটা মানুষের ব্যথা ছিল। আমি বিছানা ছেড়ে উঠে জানালার কাছে গেলাম। জানালা খুলতেই ঠান্ডা বাতাস মুখে এসে লাগল। সামনে সেই ফাঁকা মাঠ, আর মাঠের মাঝখানে তাল গাছটা। হঠাৎ মনে হলো শব্দটা যেন ঠিক গাছটার দিক থেকেই আসছে। আমি কয়েক সেকেন্ড তাকিয়েছিলাম। চোখের সামনে কিছু নড়ল না, কিন্তু বুকের ভেতর অকারণে একটা চাপ অনুভব করলাম।
জানালাটা ধীরে বন্ধ করে আবার বিছানায় শুয়ে পড়লাম। নিজেকে বোঝালাম নতুন জায়গা, নতুন পরিবেশ, এই সব স্বাভাবিক। কিন্তু ঘুম এলো না। পরদিন স্কুলে গিয়ে কথাটা তুললাম। মধ্যবয়স্ক প্রধান শিক্ষক, শান্ত স্বভাবের মানুষ। আমি হাসতে হাসতে বললাম, স্যার, রাতে ওই মাঠের দিক থেকে অদ্ভুত শব্দ আসে নাকি? তিনি মৃদু হেসে বললেন, ওদিকে বেশি মন দেবেন না মাস্টারমশাই, গাছটা ভালো না। আমি অবাক হলাম। ভালো না মানে? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ক্লাসরুমের বাইরে তাকিয়ে গলা নামিয়ে বললেন, অনেক বছর আগে এক মেয়ে মানুষের সর্বনাশ হয়েছিল ওখানে। আমি আরও জানতে চাইলাম কি হয়েছিল, কবে হয়েছিল, কিন্তু তিনি আর কিছু বললেন না। শুধু বললেন, কিছু জিনিস না জানাই ভালো। সেই দিন থেকেই তালগাছটার কথা মাথা থেকে নামল না। দিনে গাছটার দিকে তাকালেও অস্বস্তি লাগে। রাতে জানালার কাছে গেলেই মনে হয় কেউ যেন দূর থেকে দেখছে। কান্নার শব্দটা প্রতিদিন আসে না, আসে হঠাৎ হঠাৎ। আর যতদিন যাচ্ছে শব্দটা যেন একটু একটু করে কাছে আসছে। আমি তখনও জানতাম না এই একা তালগাছ শুধু একটা গাছ নয়, এটা একটা সাক্ষী, একটা অপরাধের, একটা চাপা দেওয়া সত্যের। আর সেই সত্য খুব শিগগিরই আমাকে নিজের দিকে টেনে নিতে শুরু করবে। গ্রামে গল্প লুকিয়ে থাকে বুড়োদের মুখে। কাগজে লেখা ইতিহাস নয়, থানার খাতায় নথিভুক্ত ঘটনা নয়। এই গল্পগুলো বেঁচে থাকে চাপা দীর্ঘশ্বাসে, আধখানা বাক্যে আর সন্ধেবেলার চায়ের দোকানে। বিষ্ণুপুরেও ঠিক তাই। সন্ধে নামলেই গোপাল কাকার চায়ের দোকানটা যেন অন্যরকম হয়ে ওঠে। দিনের বেলা যেখানে শুধু চা আর বিস্কুটের হিসেব চলে, সন্ধেবেলায় সেখানে জমে ওঠে স্মৃতি আর চাপা ভয়ের আড্ডা। দোকানের সামনে ঝুলে থাকা হলুদ বাল্বটা আলো দেয় ঠিকই, কিন্তু সেই আলোয় মুখগুলো পরিষ্কার দেখা যায় না। ছায়ার ভেতর দিয়ে কথা বেরিয়ে আসে। সেদিন ইচ্ছে করেই আমি গোপাল কাকার দোকানে বসেছিলাম। চা হাতে নিয়ে প্রথমে অন্য কথাবার্তা চলল, ফসল, বৃষ্টি, স্কুলের মাস্টার কম পড়া। তারপর ধীরে ধীরে আমি কথাটা তুললাম, এই যে মাঠের মাঝখানের তালগাছটা, ওটা নিয়ে এত ভয় কেন? আমার প্রশ্নটা শেষ হতেই যেন দোকানের ভেতর বাতাস থেমে গেল। চায়ের কাপে চামচ নাড়ার শব্দ থেমে গেল। কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। তারপর এক বৃদ্ধ, মুখে ধূসর দাড়ি, গলা নামিয়ে বলল, সে কথা না জানলেই ভালো মাস্টারবাবু। আরেকজন সঙ্গে সঙ্গে যোগ করল, নতুন মানুষ আপনি, এসব ঘাটবেন না। আমি আর কিছু বললাম না, শুধু চায়ে চুমুক দিলাম। কিন্তু তালগাছের নামটা যেন ওদের বুকের ভেতর কোথাও খোঁচা দিয়ে গেছে। হঠাৎ গোপাল কাকা দীর্ঘশ্বাস ফেললেন, এমন দীর্ঘশ্বাস যেন অনেক দিন ধরে আটকে রাখা। জানাই থাক, তিনি ধীরে বললেন, আর কতদিন ঢেকে রাখব? সবাই চুপ করে গেল, কেউ আর বাধা দিল না। গোপাল কাকা কথা শুরু করলেন, অনেক বছর আগে এই বিষ্ণুপুরেই থাকত এক বিধবা, নাম সরস্বতী। স্বামী মারা গিয়েছিল অল্প বয়সেই। কি করে মারা গিয়েছিল কেউ আর ঠিক মনে করতে পারে না। কেউ বলে জ্বর, কেউ বলে সাপের কামড়। শুধু এটুকুই সবাই জানত, মরার পর সরস্বতী একা হয়ে গিয়েছিল। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটা মাটির ঘরে থাকত সে, সাদা থান পরে, মাথায় আঁচল টেনে। খুব কম কথা বলতো, কারোর সঙ্গে ঝগড়া করত না, কারোর বাড়িতে অহেতুক যেত না। সকালবেলা পুকুরে স্নান, বিকেলে গরু ছাগলকে ঘাস কাটা, এই ছিল তার দিন। সমস্যা শুরু হয় একদিন। কেউ জানে না কে প্রথম কথাটা ছড়িয়েছিল। হঠাৎ করেই গ্রামে গুজব উঠল, সরস্বতী নাকি রাতে তালগাছের মাঠে যায়। কার সঙ্গে যায়, কেন যায়, কেউ জানে না, কিন্তু যায়, এইটুকুই যথেষ্ট ছিল। প্রথমে লোকজন হেসেছিল, তারপর ফিসফিস শুরু হয়, তারপর ফিসফিস থেকে গুজব, গুজব থেকে সন্দেহ, সন্দেহ থেকে ঘৃণা। বিধবা মেয়ে একা থাকে, রাতে বাইরে যায়, ভালো মেয়ে হলে এসব করে। কেউ তাকে হাতে নাতে ধরেনি, কেউ নিজের চোখে কিছু দেখেনি, কিন্তু তাতে কি? গ্রামে গল্প ছড়াতে প্রমাণ লাগে না। সরস্বতী কিছু বুঝে ওঠার আগেই সে হয়ে উঠল দোষী। একদিন সন্ধেবেলা সে দোকানে এসেছিল নুন কিনতে। লোকজন তার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে কোনো অসুচি জিনিস। কেউ কথা বলছিল না,
কেউ তাকাচ্ছিল না চোখে চোখ রেখে। একদিন রাতে কয়েকজন গ্রামবাসী, সবাই পরিচিত মুখ, লাঠি হাতে তার বাড়িতে গিয়ে দরজা ভাঙে। সরস্বতী চিৎকার করেছিল, বলেছিল, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। কিন্তু কেউ শোনেনি। অভিযোগ ছিল অশ্লীল কাজ, ডাইনি বিদ্যা, গ্রাম অপবিত্র করা। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় সেই তালগাছের মাঠে। রাতের অন্ধকার, চারদিকে কেউ নেই, শুধু মাঠের মাঝখানে একেবারে একা দাঁড়িয়ে থাকা গাছটা। সেখানে তাকে মারধর করা হয়, গালাগালি দেওয়া হয়, কাপড় টেনে ধরা হয়, অপমান করা হয় এমনভাবে যা মুখে বলা যায় না। সরস্বতী শুধু কাঁদছিল আর বারবার বলছিল, আমি কিছু করিনি, আমি মিথ্যে কথা বলি না, ঈশ্বর জানে। কিন্তু ঈশ্বর সেদিন আসেনি। শেষে যখন সে আর উঠে দাঁড়াতে পারছিল না, সবাই ভেবেছিল মেয়েটা শিখে গেছে। তাকে গাছটার নিচে ফেলে রেখে চলে যায় তারা। পরদিন সকালে মাঠে কাজে যাওয়া এক কৃষক প্রথম দেহটা দেখতে পায়। তালগাছের নিচে সরস্বতীর নিথর শরীর, চুল এলোমেলো, চোখ আধখানা খোলা, মুখে শুকিয়ে যাওয়া কান্নার দাগ। পুলিশ এসেছিল, 2-4টে প্রশ্ন, তারপর কাগজে লেখা হলো প্রাকৃতিক কারণে মৃত্যু। কেস চাপা পড়ে গেল। গোপাল কাকা কথা থামালেন। চায়ের দোকানে তখন নিঃশব্দ। তারপর তিনি ধীরে বললেন, ওকে কেউ খুন করেনি মাস্টার মশাই। আমি তাকিয়ে রইলাম। আমরাই মেরেছি। এই কথাটা বলেই তিনি চুপ করে গেলেন। কেউ আর কথা বলল না, শুধু বাল্বটার আলো কাঁপছিল। আমি লক্ষ্য করলাম ওখানে বসে থাকা প্রত্যেক মানুষের চোখে ভয় নয়, অপরাধ বোধ ছিল। এমন অপরাধ বোধ যা বছর পেরিয়েও যায় না, রাতে ঘুম ভেঙে দেয়, কান্নার শব্দ হয়ে বাতাসে ভেসে আসে। হঠাৎ আমার মনে পড়ল সেই রাতের কথা, জানালার বাইরে শোনা কান্না, তালগাছের দিক থেকে আসা নিঃশ্বাস ভরা শব্দ। আমি বুঝতে পারলাম ওটা শুধু ভূতের কান্না নয়, ওটা একটা মেয়ের না বলা গল্প, একটা গ্রামের সম্মিলিত পাপ। আর সেই পাপের সাক্ষী হয়ে আজও একা দাঁড়িয়ে আছে তালগাছের একা নড়ি। গত কয়েক রাত ধরে ঘুম আসছিল না। জানালার বাইরে কান্নার শব্দ কখনো আসে, কখনো আসে না। কিন্তু যেদিন আসে সেদিন ঘরের ভেতরের বাতাসটাই ভারী হয়ে যায়। মনে হয় কেউ কথা বলতে চায়, কিন্তু পারছে না। গোপাল কাকার কথাগুলো মাথার ভেতর ঘুরছিল। আমরাই মেরেছি। একটা গাছ কি শুধু একটা গাছ হতে পারে, নাকি কিছু জায়গা আছে যেখানে মানুষের পাপ জমে থেকে যায়? শেষমেশ আমি সিদ্ধান্ত নিলাম এক রাতে তালগাছের কাছেই যাব। নিজেকে বোঝালাম এটা কুসংস্কার, গ্রাম বাংলার লোক কথা। শহরে বড় হওয়া আমি এসব বিশ্বাস করতে পারি না। রাতে একটু হাঁটলেই হয়তো সব পরিষ্কার হয়ে যাবে। হয়তো কান্নার শব্দের উৎস কোনো পাখি বা কোনো শিয়ালের ডাক হবে। সেই রাতটা ছিল পূর্ণিমার। আকাশে চাঁদ ছিল, কিন্তু তার আলো অদ্ভুত, খুব পরিষ্কারও না, আবার পুরো ঢাকাও না। যেন কুয়াশার ভেতর দিয়ে আলোটা মাঠে পড়ছে। ফাঁকা মাঠটা সাদা চাদরের মতো দেখাচ্ছিল। আমি কোয়ার্টার থেকে বেরোলাম ধীরে ধীরে। গ্রাম তখন ঘুমিয়ে পড়েছে। দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। মাটির রাস্তায় পা ফেললে শুকনো মাটির আওয়াজ হচ্ছে। প্রতিটা শব্দ যেন দ্বিগুণ জোরে কানে আসছে। মাঠে পা দিতেই কুয়াশা আরো ঘন হয়ে গেল। চাঁদের আলোয় তালগাছটা দূর থেকে দেখা যাচ্ছিল। দিনের বেলায় যেমন ছিল, এখন তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। কাণ্ডটা যেন আকাশে উঠে গেছে, পাতাগুলো স্থির। আমি ধীরে ধীরে হাঁটছিলাম। হঠাৎ সেই কান্নার শব্দ শোনা গেল। এবার আর দূর থেকে নয়, খুব কাছ থেকে। মনে হলো কেউ আমার ঠিক পিছনে দাঁড়িয়ে কাঁদছে। আমার শরীর শিরশির করে উঠল, তবু পা থামালাম না। এক পা, তারপর আরেক পা করে এগিয়ে গেলাম। গাছটার নিচে পৌঁছতেই মাথা ঝিমঝিম করতে লাগলো। বুকের ভেতর অকারণে চাপ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কুয়াশার ভেতর গাছটার ছায়া নড়ছে বলে মনে হলো, কিন্তু পাতাগুলো তখনও নড়ছে না। আমি চোখ বন্ধ করলাম 1 সেকেন্ডের জন্য। আর যখন চোখ খুললাম, আমি আর মাঠ দেখছি না। আমি দাঁড়িয়ে আছি অন্য একটা জায়গায়। স্কুলের ক্লাসরুম, পুরনো দিনের আমার ছাত্র জীবনের স্কুল। দেয়ালে ঝুলে থাকা কালো বোর্ড, বেঞ্চের কাঠের গন্ধ, সব স্পষ্ট। এতটাই স্পষ্ট যে আমি নিজের হাতের রেখাও দেখতে পাচ্ছি।
আমি বুঝতে পারলাম আমি কোনো স্মৃতির ভেতরে দাঁড়িয়ে আছি। সামনের বেঞ্চে একটা ছেলে দাঁড়িয়ে, মাথা নিচু, চোখ ভেজা। আমি নিজেকে দেখছি শিক্ষক হিসেবে, আমার হাতে একটা স্কেল। হঠাৎ দৃশ্যটা পরিষ্কার হয়ে গেল। ছেলেটার বিরুদ্ধে অভিযোগ ছিল সে নাকি অন্যের পেন চুরি করেছে। আমি জানতাম সে করেনি। আগের দিনই আমি দেখেছিলাম পেনটা বেঞ্চের নিচে পড়েছিল। তবুও আমি তাকে চড় মেরেছিলাম, একটা নয়, দুটো। ছেলেটা কেঁদেছিল, মুখ দিয়ে কোনো শব্দ বেরোয়নি, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল। আমি তখন ভাবিনি এটা অন্যায়, ভাবিনি একটা শিশুর অপমান কতটা গভীর হতে পারে। কর্তৃত্ব দেখানোর আনন্দটাই বড় ছিল। এই দৃশ্যটা বহু বছর আগে আমার মাথা থেকে মুছে গিয়েছিল, কিন্তু এখানে সব স্পষ্ট। আমি চাইছিলাম চোখ ফিরিয়ে নিতে, চাইছিলাম চিৎকার করতে, কিন্তু পারছিলাম না। আমার শরীর নড়ছে না, শুধু বুকের ভেতর যেন আগুন জ্বলছে। আমি বুঝতে পারলাম তালগাছটা কাউকে মারে না, সে দেখায় সেই অপরাধ যেটা মানুষ নিজেই ভুলে যেতে চায়। হঠাৎ কান্নার শব্দ থেমে গেল, স্কুলের ঘর অদৃশ্য হয়ে গেল। আবার কুয়াশা, আবার মাঠ, আবার তালগাছ। আমি হাঁপিয়ে হাঁপিয়ে দাঁড়িয়ে আছি, আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ানোর সাহস আমার ছিল না। আমি দৌড়ে পালালাম, পেছনে তাকাইনি। পা হড়কে পড়ে যেতে যেতে আবার উঠেছি, শ্বাস ছুটে যাচ্ছে। মনে হচ্ছিল যদি পিছনে তাকাই তাহলে আর ফিরতে পারবো না। কোয়ার্টারের দরজা বন্ধ করে বিছানায় বসে পড়লাম। ঘাম ভেজা শরীর, হাত কাঁপছে। সেই রাতে আর কান্নার শব্দ শোনা যায়নি, কিন্তু আমি জানতাম ওটা শেষ নয়। তালগাছের একা নড়ি আমাকে দেখে ফেলেছে, আর সে শুধু সরস্বতীর গল্প শোনাতে চায় না, সে চায় আমি নিজের মুখোমুখি হই। প্রথম দর্শনের পর থেকে আমি আর আগের মতো মানুষ ছিলাম না। তালগাছের মাঠের দিকে তাকালেই বুকের ভেতর কেমন একটা মুচড় দিত। রাত নামলেই জানালা বন্ধ করে দিতাম। কান্নার শব্দ আর শোনা যায়নি, কিন্তু তার মানে এই নয় যে সব শেষ হয়ে গেছে, বরং মনে হচ্ছিল কিছু একটা অপেক্ষা করছে। আমি ধীরে ধীরে জানতে শুরু করলাম, গ্রামে শুধু আমিই নয়, আরও অনেকেই ওই তালগাছের কাছে দাঁড়িয়েছে। আর যারা দাঁড়িয়েছে তারা কেউ আগের মতো থাকতে পারেনি। প্রথম গল্পটা শুনেছিলাম গোপাল কাকার দোকানেই, এক চোরের গল্প। লোকটার নাম কেউ আর নেয় না। বছর কয়েক আগে সে হঠাৎ করে পাগল হয়ে গিয়েছিল। রাতের বেলা চিৎকার করত, বলতো একটা বাচ্চা তাকে ডাকছে। কেউ বিশ্বাস করত না। পরে জানা যায় বহু বছর আগে সে এক শিশুকে চুরি করেছিল। বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছিল অন্য জায়গায়। সে কথা সে নিজেও ভুলে গিয়েছিল। এক রাতে কৌতূহলবশত সে তালগাছের কাছে গিয়েছিল। ফিরে এসে বলেছিল, ওটা আমার দিকে তাকিয়ে আছে, ওটা আমার ছেলে। পরদিন থেকে সে আর স্বাভাবিক ছিল না। কয়েক মাসের মধ্যেই পাগল হয়ে গেল। আর একটা গল্প একজন বাবার। লোকটা বাইরে থেকে খুব ভদ্র, গ্রামের লোকেরা তাকে ভালো মানুষ বলেই জানত। কিন্তু তার মেয়ের বিয়ের আগের রাতেই সে মেয়েটা আত্মহত্যা করেছিল। সবাই বলেছিল মেয়েটা নাকি দুর্বল ছিল, কিন্তু ওই লোক এক রাতে মাতাল হয়ে তালগাছের কাছে গিয়েছিল। সেদিন সে যা দেখেছিল সেটা কাউকে বলেনি। শুধু পরদিন সকালে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। পাশে একটা কাগজে লেখা ছিল, আমি ক্ষমা চাইছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর গল্পটা ছিল মাতব্বরের। গ্রামের সেই প্রভাবশালী মানুষ যার কথা সবাই শুনত। সরস্বতীর ঘটনার দিন সে সামনে দাঁড়িয়েই সব দেখেছিল। কেউ বলে সে নাকি উস্কানি দিয়েছিল, কেউ বলে সে চুপ করেছিল। এক রাতে সে একাই তালগাছের মাঠে গিয়েছিল। সেদিন কেউ কান্নার শব্দ শোনেনি, কিন্তু ভোরবেলা মাতব্বরকে পাওয়া গিয়েছিল তালগাছের নিচেই, চোখ খোলা, মুখে এমন ভয় যেন শেষ মুহূর্তে কিছু দেখে সে আর চিৎকারও করতে পারেনি। কেউ কেউ পাগল হয়ে গেছে, কেউ গ্রাম ছেড়ে পালিয়েছে, কেউ আত্মহত্যা করেছে। তালগাছের কাছে দাঁড়িয়ে কেউই রেহাই পায়নি। অথচ আশ্চর্যের ব্যাপার, গাছটা কাউকে স্পর্শ করেনি। কেউ বলেনি কেউ টেনেছে, ঠেলে দিয়েছে, মারধর করেছে। সরস্বতীর আত্মা নাকি কাউকে ছোঁয় না, সে শুধু দেখায় যা মানুষ নিজের ভেতরে পুঁতে রেখেছে।
আমি বুঝতে পারলাম এই তালগাছ কোনো ভূতের আস্তানা নয়, এটা একটা আয়না, যার সামনে দাঁড়ালে মানুষ নিজের আসল চেহারাটা দেখতে পায়। গ্রামের লোকেরা এই সত্যটা অনেক আগেই বুঝে গিয়েছিল, তাই সন্ধ্যের পর কেউ ওই মাঠের ধারে যায় না। তারা ভূতকে ভয় পায় না, তারা নিজেদেরকে ভয় পায়। আমি বুঝতে পারলাম আমার দর্শনটা শুধু শুরু মাত্র। আমি তো শুধু একটা চর দেখেছি, আর যারা বড় পাপ করেছে তারা কি দেখেছে? এই প্রশ্নটা মাথা থেকে নামছিল না। একদিন সাহস করে আমি গোপাল কাকাকে জিজ্ঞেস করলাম, সবাই তো ওখানে যায় না, তবু কেন কিছু লোক যায়? গোপাল কাকা আমার দিকে তাকালেন অনেকক্ষণ, তারপর বললেন, যারা যায় তারা নিজের ভেতরে খুব শব্দ পায় মাস্টার মশাই। রাতে ঘুমোতে পারে না, মনে হয় কিছু একটা তাদের ডাকছে। আমি বুঝলাম, তালগাছ কাউকে টানে না, মানুষ নিজেই সেখানে যায়। অপরাধবোধ মানুষকে সেখানে নিয়ে যায়। সেদিন রাতে আমি অনেকক্ষণ জানালার সামনে দাঁড়িয়েছিলাম। মাঠটা ফাঁকা, তালগাছটা দাঁড়িয়ে, আগের মতোই নীরব। কিন্তু এখন আমি জানি, নীরবতা মানে শান্তি নয়, নীরবতা মানে অপেক্ষা। আমি বুঝলাম, এই তালগাছ শাস্তি দেয় না, আঘাত করে না, মারে না, সে শুধু দেখায়। একবার যদি কেউ নিজের আসল মুখ দেখে ফেলে, তখন শাস্তির দরকার হয় না, মানুষ নিজেই ভেঙে পড়ে। আর সেই রাতে প্রথমবার আমার মনে হলো, আমি হয়তো এখান থেকে চলে যেতে পারি, কিন্তু প্রশ্ন হলো, নিজের কাছ থেকে কি পালানো যায়? তালগাছ একানড়ি দাঁড়িয়ে আছে। সে জানে কে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখতে পারবে। তারপর গ্রাম ছাড়ার সিদ্ধান্তটা আমি হঠাৎ নিইনি। তালগাছের দর্শনের পর থেকে বিষ্ণুপুরে প্রতিটা দিন আমার কাছে ভারী হয়ে উঠেছিল। ক্লাসে পড়াতে গিয়ে মাঝে মাঝেই থেমে যেতাম। ছাত্রদের মুখের দিকে তাকালে মনে হতো ওদের প্রত্যেকের ভেতরে কত না বলা গল্প জমে আছে। রাতে ঘুম আসত না, কান্নার শব্দ আর শোনা যায়নি, কিন্তু তার অনুপস্থিতিটাই যেন আরও ভয় ধরিয়ে দিচ্ছিল। আমি জানতাম, এখানে আমার থাকার সময় শেষ। চলে যাওয়ার আগের দিন বিকেলে ব্যাগ গুছোতে গুছোতে হঠাৎ বুঝলাম একটা কাজ বাকি রয়ে গেছে, যেটা না করলে আমার যাওয়াটাও অসম্পূর্ণ থাকবে। শেষবার আমাকে তালগাছটার সামনে দাঁড়াতেই হবে। সেদিন রাতটা অদ্ভুতভাবে শান্ত ছিল, না কুয়াশা, না চাঁদের আলো খুব তীব্র, শুধু একটা ম্লান আকাশ আর হালকা বাতাস। গ্রাম ঘুমিয়ে পড়েছিল আগেই, দূরে কোথাও কুকুর ডাকেনি, যেন প্রকৃতিও থেমে আছে। আমি ধীরে ধীরে মাঠের দিকে হাঁটলাম। পায়ের নিচে শুকনো মাটির শব্দ হচ্ছিল, আগের মতো বুক ধড়ফড় করছিল না। ভয় ছিল, কিন্তু সেই ভয়টা এবার পালানোর নয়, মুখোমুখি হওয়ার। তালগাছটা দূর থেকেই দেখা যাচ্ছিল, একাই দাঁড়িয়ে আছে। আগের রাতগুলোর মতো ভয়ঙ্কর লাগলো না, বরং মনে হলো ক্লান্ত, বহু বছর ধরে দাঁড়িয়ে থাকা এক সাক্ষী। গাছটার নিচে এসে দাঁড়ালাম। কোনো কান্নার শব্দ নেই, পাতাগুলোও নড়ছে না, শুধু বাতাস বইছে ধীরে, ভারীভাবে। আমি চোখ বন্ধ করলাম। এইবার আমি সরস্বতীকে দেখলাম না। কোনো রক্তাক্ত দৃশ্য নয়, কোনো মারধর নয়, কোনো চিৎকার নয়। আমি দেখলাম একজন নারী একা দাঁড়িয়ে আছে, চারপাশে মানুষ, অনেক মানুষ, কিন্তু কেউ সাহায্য করছে না, কেউ হাত বাড়াচ্ছে না, কেউ চোখ তুলে তাকাচ্ছে না। কেউ কেউ মুখ ঘুরিয়ে নিচ্ছে, কেউ কেউ চুপ করে দাঁড়িয়ে আছে, ঠিক যেমন দাঁড়িয়ে থাকলে অপরাধ হয় না বলে মানুষ ভাবে। নারীটার মুখ স্পষ্ট নয়, সে সরস্বতীও হতে পারে, আবার হাজারটা নামহীন মেয়ের একজনও। তার চোখে প্রশ্ন নেই, অভিযোগ নেই, শুধু একটা নীরব বিস্ময়, তোমরাও। আমার বুকের ভেতরটা হঠাৎ খুব ভারী হয়ে উঠল। আমি বুঝলাম, এই দর্শনটা শাস্তির জন্য নয়, এটা বোঝানোর জন্য যে অপরাধ শুধু মারধর নয়, চুপ করে থাকাও অপরাধ, চোখ ফিরিয়ে নেওয়াও অপরাধ।
আমি ধীরে ধীরে চোখ খুললাম। গাছটার দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, আমরা ভুল করেছিলাম। কোনো উত্তর এলো না, কিন্তু বাতাসটা হঠাৎ ভারী হয়ে উঠল, যেন চারপাশের শূন্যতার ভেতর থেকে বহু চাপা নিঃশ্বাস একসাথে বেরিয়ে এলো। বুকের ওপর চাপ পড়ল, কয়েক সেকেন্ড শ্বাস নিতে কষ্ট হলো। তারপর সব শান্ত, অদ্ভুত এক শান্তি, যেন অনেক দিন ধরে জমে থাকা কিছু একটা অবশেষে স্থির হয়ে গেল। আমি আর দাঁড়ালাম না, চুপচাপ ফিরে এলাম। পরদিন সকালে গ্রাম ছাড়ার সময় কেউ আমাকে আটকায়নি। গোপাল কাকা শুধু বলেছিলেন, ভালো থাকবেন মাস্টার মশাই। আমি জানি তিনি বুঝেছিলেন। শহরে ফিরে এসেছি অনেক দিন হলো। নতুন স্কুল, নতুন ছাত্র, নতুন জীবন, সব কিছু স্বাভাবিক। কিন্তু কিছু রাত আছে যখন হঠাৎ জানালার বাইরে তাকিয়ে মনে হয় একটা ফাঁকা মাঠ দেখছি, মাঝখানে একা দাঁড়িয়ে থাকা একটা তালগাছ। আমি জানি নদীয়ার সেই ফাঁকা মাঠে তালগাছের একা নড়ি এখনই দাঁড়িয়ে আছে, ভূত হয়ে নয়, কোনো অভিশাপ নিয়ে নয়, একটা অপরাধ বোধের স্তম্ভ হয়ে। যারা নিজেদের ভুল ভুলে যেতে চায়, যারা ভাবে সময় সব ঢেকে দেয়, যারা মনে করে চুপ করে থাকলেই দোষ কমে যায়, তাদের জন্যই গাছ দাঁড়িয়ে থাকে, নীরবে, একেবারে একা। তালগাছটা আজও দাঁড়িয়ে আছে, একাই। কারো ক্ষতি করে না, কারো পিছুও নেয় না। সে শুধু অপেক্ষা করে। যে সাহস করে তার সামনে দাঁড়ায়, তাকে সে দেখিয়ে দেয় যা মানুষ সারা জীবন ভুলে থাকতে চায়। হয়তো ভূত বলে কিছু নেই, আছে শুধু অপরাধ বোধ, যা একদিন ফিরে আসে কান্নার শব্দ হয়ে। এই গল্প শুনে আপনার কি মনে হলো? আপনি কি বিশ্বাস করেন কিছু জায়গা আমাদের ভয় দেখায় না, বরং আমাদের সত্যিটা সামনে এনে দাঁড় করায়? মন্তব্যে জানাতে ভুলবেন না। এমন আরও গ্রাম বাংলার সত্য ঘটনা অবলম্বনে ভয়ের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আবার দেখা হবে আরেকটা অন্ধকার গল্প নিয়ে। ধন্যবাদ।